ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দর্পণ। এপ্রিলের 2 তারিখে কাশ্মীরের সবথেকে সুন্দর ট্রেন জার্নি করার পর শ্রীনগর স্টেশনে পৌঁছে আমরা রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। শ্রীনগর স্টেশন থেকে বাইরে বেরোনোর সময় আমাদের চোখে পড়ল অসম্ভব সুন্দর কাশ্মীরি কাঠের কারুকার্য। আর এই শ্রীনগর স্টেশনটিও খুবই সুন্দর সাজানো গোছানো ছিল। একটা অটো বুকিং করে আমরা চললাম হোটেলের দিকে। প্রথমে আমরা স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়েছিলাম ট্যাক্সি বুকিং করার জন্য, কিন্তু ট্যাক্সির ভাড়া অনেকটাই বেশি বলেছিল, প্রায় 1000 টাকা। তাই আমরা অটো বুকিং করেছিলাম আর অটো ভাড়াটাও অনেকটাই কম ছিল, 400 টাকা মাত্র। এখন শ্রীনগর স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো করে যাচ্ছি আমাদের যে হোটেল বুক করা আছে কাশ্মীরি ইন হোটেল, যে ভাইয়ার অটো। আমরা 400 টাকায় যাচ্ছি। কত কিলোমিটার হোটেলটা? হোটেল থেকে 15। আচ্ছা, তো স্টেশন থেকে আমাদের হোটেল যেটা আছে ওটা 15 কিলোমিটার। প্রায় সারাদিন জার্নি করার পর আমরা সন্ধে 6টা নাগাদ হোটেলে এসে পৌঁছেছিলাম। আর এই হলো কাশ্মীর ইন হোটেল, যেটি আমরা বাড়ি থেকে বুকিং করে এসেছিলাম। এই যে বাইকগুলো রয়েছে, এগুলো যারা সোলো ট্রাভেল করে বা বাইক রাইড করতে পছন্দ করে তাদের জন্য ভাড়া দেওয়া হয়। এবং এই কাশ্মীর ইন হোটেলে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থাও রয়েছে। এই রুমটি হলো এই হোটেলের ফ্যামিলি রুম, যেটিতে 4 থেকে 6 জন একসাথে থাকতে পারবে। আমরা 4 জনের জন্য এই রুমটি বুকিং করেছিলাম। ওয়াশরুম থেকে শুরু করে রুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত ব্যবস্থা সম্পন্ন ছিল। আর এই রুমগুলি সিঙ্গেল বেডেড রুম। এই রুমগুলিতে 2 থেকে 3 জন আরামসে থাকা যাবে। ইলেকট্রিক যে ব্ল্যাঙ্কেটগুলো থাকে সেটা হচ্ছে এটা। এখানে তার সুইচও দেওয়া আছে ওই পাশে। এটা নিচে নামালে অন হয়ে যাবে। এটা লো, এটা হাই, এটা হচ্ছে অফ করার। আমাদের যে এখন যে টেম্পারেচারটা আছে, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট লাগবে না। কাশ্মীর ইন হোটেলে লজিং এর সাথে সাথে ফুডিং এর ব্যবস্থাও করা আছে। এরপর আমরা এক কাপ চা খেয়ে হোটেলের ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। সময় কাটানোর জন্য এই হোটেলের ছাদটিও খুব সুন্দর ছিল। এটা হচ্ছে কাশ্মীর ইন रिसेप्शन का नाम क्या है? मिस्टर दानिश। मिस्टर दानिश। कश्मीर इन में कितना रूम्स है? मैम यहाँ पे टोटल 10 डबल बेडेड रूम्स हैं एंड 1 फैमिली रूम है। 1 फैमिली रूम है। फैमिली रूम में कितना पर्सन रह सकते हैं? मैम फैमिली रूम में तो शुरू होता है, उसमें 4 जन रह सकते हैं। 4 जन। अच्छा, डबल बेडेड रूम में तो कपल्स भी रह सकते हैं। उसमें हर 2 पर्सन्स के लिए है। जी हमें यहाँ पे जो डबल रूम्स हैं, हर किसी डबल रूम में हमें एक्स्ट्रा मैट्रेस साथ होता है, तो उसमें 3 से 4 जन आराम से आ सकते हैं। और हम रखते भी हैं होटल में। डल लेक से ये कश्मीर इन कितना दूर है? ये यहाँ से डल लेक से वॉकिंग डिस्टेंस है। यहाँ से डल लेक तक ऑलमोस्ट 5 मिनट्स लगते हैं। आधा किलोमीटर से भी कम रास्ता है यहाँ से डल लेक। और यहाँ पे लॉजिंग के पास में फूडिंग का भी ऑप्शन है? जी यहाँ पे हमारा है किचन डाइनिंग का भी है। यहाँ पे हमारा मेन्यू भी है। यहाँ पे आप ऑर्डर कर सकते हो। रूम सर्विस भी अवेलेबल है यहाँ पे। अगर आप नॉन वेज हो, नॉन वेज भी मिलेगा। अगर आप वेजिटेरियन हो तो हम प्योर वेजिटेरियन प्रोवाइड करते हैं। जी यहाँ पे आप टूरिस्ट के लिए साइट सीइंग करने का पैकेज भी ऑप्शन है यहाँ पे। पैकेज भी इंक्लूड करते हैं। जी अच्छा, रूम के प्राइस कितना है यहाँ पे? यहाँ पे स्टार्ट होता है 1700 से। यहाँ पे जो डबल बेड रूम्स हैं वो ऑलमोस्ट सारे हमारे पास डिलैक्स रूम है, तो हमें स्टैंडर्ड कैटेगरी नहीं है यहाँ पे। हमें सारे रूम्स डिलैक्स कैटेगरी के हैं। ओके। जी मैम, मील भी प्रोवाइड करते हैं, बेस्ट मील। और हमारी सर्विस 24 आवर्स हम। और ये तो डल लेक के पास में ही है। जी কাশ্মীর এনে কিভাবে এলাম সমস্ত তথ্য, রুম কিরকম, 24 আওয়ার গিজারের অপশনও আছে,
সবকিছু ভিডিওতে দেওয়া থাকবে। রাত 8:30 নাগাদ আমরা ডিনারটাও সেরে নিয়েছিলাম, কারণ হোটেল থেকে বলা হয়েছিল 10টার পর এখানে সব দোকান বন্ধ হয়ে যায়। এই কাশ্মীর ইন হোটেলের কাছাকাছি অনেক বাঙালি খাবারের রেস্টুরেন্টও রয়েছে, তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আমরা এখন এসেছি ডিনার করতে। বাবা মা রুটি অর্ডার করেছে, তার সাথে মনে হয় ডিম ভাজা, ফ্রাইড এগ, আর আমরা অর্ডার করেছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আমি তো চিকেন ছাড়া বাঁচতেই পারবো না, অবভিয়াসলি মাংসাশী প্রাণী। তো ডিনার করবো এখন, তারপর হোটেলে ফিরবো। তো কাল থেকে সব সাইট সিইং যা কিছু আছে স্টার্ট হবে জার্নি। তো আপাতত ডিনারটা করি। পরের দিন এপ্রিলের 3 তারিখ সকাল সকাল চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের সুন্দর সুন্দর সাইট সিনগুলি উপভোগ করতে। শ্রীনগরে সাইট সিন করার জন্য আমরা কাশ্মীর ইন হোটেল থেকেই গাড়ি ঠিক করেছিলাম, যা আমাদের 4 জনের জন্য 3000 টাকা নিয়েছিল। গাড়ির নাম্বার ডেসক্রিপশন এবং ভিডিওতে দেয়া থাকলো, আপনারা চাইলে এই নম্বরে ফোন করে কাশ্মীরের জন্য গাড়ি বুকিং করতে পারেন। প্রথমেই চলে গিয়েছিলাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে। আমাদের এপ্রিল মাসে কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যই ছিল এই টিউলিপ উৎসব, তাই দেরি না করে সবার প্রথমেই চলে গিয়েছিলাম টিউলিপের রঙে নিজেদের হারাতে। গার্ডেনের ভিতরে প্রবেশ করার জন্য আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম, যেটি মাথা পিছু 75 টাকা করে নিয়েছিল। 2007 সালে কাশ্মীরের পর্যটনকে উৎসাহিত করার জন্য এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনটি খোলা হয়েছিল। 2007 সালের পূর্বে এটি সিরাজবাগ নামে পরিচিত ছিল। জাবারওয়ান পাহাড়ের গোড়ায় অবস্থিত এই টিউলিপ বাগানটি এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান, যা প্রায় 74 একর এলাকা জুড়ে বিস্তৃত। প্রথমবার এত রকমের রঙিন টিউলিপ দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। মনে হচ্ছিল প্রকৃতির ক্যানভাসে প্রকৃতি নিজেই নানান রকমের রং ঢেলে নিজেকে সাজিয়ে নিয়েছে। আর এদিকে আমার ফুল প্রেমী দিদি অত্যাধিক ফুল ভালোবাসার কারণে কোন ফুলটা ছেড়ে ঠিক কোন ফুলটা ক্যামেরা বন্দি করবে সেটা ভেবেই পাচ্ছিল না। এই টিউলিপ বাগিচায় প্রতি বছর 15 লাখ থেকে 16 লাখ টিউলিপ চাষ হয়। আর এই টিউলিপের চারাগুলি আমস্টারডামের কেউকেনহফ থেকে আনা হয়েছিল। এছাড়াও এই টিউলিপ বাগানে রয়েছে হায়াসিন্থ, ড্যাফোডিল এবং রানুনকুলা সহ আরও 46 রকমের ফুল, যা আনা হয়েছিল হল্যান্ড থেকে। আমরা
যেদিন টিউলিপ গার্ডেনে গিয়েছিলাম, সামনেই ভোট থাকার কারণে কোনো এক পার্টির আয়োজিত কাশ্মীরে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল। কাশ্মীরে এসে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবো, তাও আবার টিউলিপ গার্ডেনে এসে, তা আমাদের কল্পনার বাইরে ছিল। তবে সব মিলিয়ে অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল। আর এই ফুলগুলি হলো হায়াসিন্থস, যার অপরূপ গন্ধেই চারিদিক মাতোয়ারা হয়ে ওঠে। আর এই ফুলগুলি শুধুমাত্র বসন্তেরই ফুল। প্রতি বছর এপ্রিলে অর্থাৎ কাশ্মীরের বসন্ত উৎসবে 73 প্রজাতির টিউলিপ চাষ করা হয় এই টিউলিপ গার্ডেনে। 2023 সালে টিউলিপ গার্ডেনে রেকর্ড সংখ্যক পর্যটক হয়েছিল প্রায় 3,65,000-এর মতো। আছি কাশ্মীরের সবথেকে আশ্চর্য, সবথেকে বড় আশ্চর্য টিউলিপ গার্ডেনে। এত শেডস চারিদিকে কালারের, মানে অসাধারণ। জাস্ট আমি ভাষা হারিয়ে ফেলেছি টিউলিপ গার্ডেন দেখে। চারিদিকে এত রকমের ফুল, এত রকমের শেড। টিউলিপ গার্ডেনে এসে জাস্ট হারিয়ে গেছি, নিজেকে হারিয়ে ফেলেছি। মানে এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। এত শেডস, এতগুলো কালারের শেডস, জাস্ট হারিয়ে গেছি। মানে এখান থেকে আর ফিরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। এটি এমন সিঁড়িযুক্তভাবে তৈরি করা হয়েছে যেটি ডাল লেকের একটি ওভারভিউ সহ 7টি সিঁড়ি বা ধাপ রয়েছে। মার্চের 3rd উইক থেকে এপ্রিলের শেষ পর্যন্ত এই টিউলিপ ফুল দেখা যায়। মাত্র এই 1 মাসে টিউলিপের সৌন্দর্যের পিছনে থাকে সারা বছর ধরে অনেকটা পরিশ্রম। এপ্রিলের পরে এই গার্ডেন বন্ধই থাকে। টিউলিপ গার্ডেন উপভোগ করে যা বুঝলাম, জাবারওয়ান পাহাড়ে ঘেরা এক মায়াবী ফুলের বাগিচা। সত্যি প্রকৃতির যে এত রং থাকতে পারে, তাই কাশ্মীরের টিউলিপ গার্ডেনে না এলে বোঝাই যেত না। টিউলিপ
গার্ডেন থেকে বেরিয়ে আমরা পাশে একটা খাবারের স্টল থেকে স্যান্ডউইচ আর মোমো খেয়েছিলাম, দুটোই খুবই টেস্টি ছিল। এছাড়াও গার্ডেনের বাইরে কাশ্মীরি কাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার ও কাশ্মীরি কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। টিউলিপ গার্ডেন পরিদর্শন করে আমরা চলে গিয়েছিলাম মুঘল গার্ডেন চেশমা শাহিতে। চেশমা শাহিতে প্রবেশ করার আগে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম, যা মাথা পিছু 24 টাকা করেছিল। এই চেশমা শাহী কথার অর্থ হলো রাজকীয় বসন্ত। 1632 খ্রিস্টাব্দে নির্মিত মুঘল উদ্যানগুলির মধ্যে একটি এই চেশমা শাহী বাগান, যা মুঘল সম্রাট শাহের গভর্নর আলী মর্দান খান এটি তৈরি করেন। শাহজাহান সম্রাটের আদেশ অনুযায়ী তার জ্যৈষ্ঠ পুত্র রাজকুমার দারা শিকোহকে উপহার হিসেবে দেন এই চেশমা শাহী। এই বাগানটিও জাবারওয়ান পাহাড়ে অবস্থিত এবং 108 মিটার লম্বা ও 38 মিটার চওড়া, এবং গার্ডেনটি ডাল লেকের ডান তীরে নির্মিত, যার পটভূমিতে জাবারওয়ান পর্বত রয়েছে। 1 একর জমি জুড়ে বিস্তৃত শ্রীনগরের 3টি মুঘল গার্ডেনের মধ্যে সবচেয়ে ছোট মুঘল গার্ডেন এই চেশমা শাহী। মুঘল গার্ডেনটির শিল্প স্থাপত্যে ইরানি প্রভাব রয়েছে এবং নকশাটি পারস্য বাগানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চেশমা শাহী একটি মিষ্টি জলের ঝর্ণার পাশে নির্মিত, আর এই বাগানটির অর্থ বসন্তের উৎসকে বোঝানো হয়েছে। যেহেতু এটি রাজভবন সংলগ্ন এবং এই ঝর্ণার জলে কিছু ঔষধি গুণ থাকায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই চেশমা শাহী বাগানের ঝর্ণা থেকেই দিল্লিতে জল আনাতেন পানীয় হিসেবে। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত বাগানটি পর্যটকদের জন্য খোলা থাকে, তবে চেশমা শাহী পরিদর্শনের সেরা সময় এপ্রিল থেকে অক্টোবর। মে এবং জুন মাসে এই মুঘল গার্ডেনটি পরিদর্শনের জন্য পূর্ণ প্রস্ফুটিত হয়। মুঘল গার্ডেনের যে অপূর্ব দৃশ্য, মুঘলরা যেরকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বানিয়ে গিয়েছিল, অসাধারণ, মানে অপূর্ব নয়নাভিরাম দৃশ্য। আর কাশ্মীর তো এমনিই স্বর্গ, ভূস্বর্গ বলতে গেলে, তার মধ্যে মুঘলদের হাতে বানানো এই যে অপরূপ সৌন্দর্য, যে ভাস্কর্য, সেটা নিয়ে তো কোনো তুলনা হয় না। প্রত্যেকটা পয়েন্টে গিয়ে ফিল করছি হ্যাঁ আমরা তো ভূস্বর্গে এসেছি, তার সাথে মনে হচ্ছে ঐতিহাসিক
সাম্রাজ্যে ফিরে গেছি, এটা মানে ফিল করছি প্রত্যেকটা পয়েন্টে গিয়ে। পরিমহলে গিয়েও সেটা ফিল করেছি, মুঘল গার্ডেনে এসেও সেটাই ফিল করছি। দারুণ লাগছে, আর চেরি ব্লসমের যে অপূর্ব দৃশ্য জাস্ট মন কেড়ে নিয়েছে। এরপর মুঘল গার্ডেন পরিদর্শন করে আমরা চলে গিয়েছিলাম শ্রীনগরের পবিত্র ধর্মীয় স্থান হজরতবাল দরগা পরিদর্শনে। ইসলাম ধর্মের অন্যতম পবিত্র ধর্মস্থান এই হজরতবাল দরগা। ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে শ্রীনগরে অবস্থিত এই হজরতবাল দরগাতে হজরত মোহাম্মদের চুল সংরক্ষিত আছে, তাই এই ধর্মস্থানটির নামকরণ করা হয়েছে হজরতবাল। ডাল লেকের তীরে অবস্থিত এই মসজিদ একটি তীর্থস্থান বা দরগা শরীফ নামে পরিচিত। এই দরগা শরীফটি 1630 সালে মুঘল সুবেদার সাদিক খান দ্বারা নির্মিত হয় এবং 1634 সালে মুঘল সম্রাট শাহজাহান এই স্থান দর্শন করেন এবং এখানে একটি প্রার্থনা কক্ষ নির্মাণ করেন। এই হজরতবাল দরগা সকাল 9:30 থেকে 5:30 পর্যন্তই খোলা থাকে। পবিত্র দরগার চারপাশে পায়রাদের উড়ে বেড়ানোর অপরূপ দৃশ্য আরও শান্তিপ্রিয় করে তুলেছিল। এই ব্লগটি আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ব্লগে শ্রীনগরের আরও 3টি সুন্দর সাইট সিন নিয়ে আসতে চলেছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।